ইসলাম প্রতিষ্ঠার সম্পর্কে আপনার অভিমত কি, রূপরেখা কেমন হওয়া উচিত বলে মনে করেন? এই ইসলাম, খিলাফত এরকম প্রশ্নও অনেকগুলো আসছে। তো ইসলাম নিয়ে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হতে পারে এটা খুবই জটিল প্রশ্ন আমার জন্য, এবং আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোয়ালিফাইড না। যেখানে শুরুতেই আমি বলে নিচ্ছি যে এটা আমার অপারগতা যে ইসলাম আসলে কিভাবে প্রতিষ্ঠা হইতে পারে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বড় বড় যারা ইসলামিক স্কলার, যারা ইসলাম নিয়ে অনেক গভীরভাবে ভাবেন, কাজ করেন, তাদের মধ্যেও যে এটা নিয়ে সবার ঐক্যমত হয়ে গেছে তা না। একেকজন একেকভাবে চেষ্টা করতেছেন, একেকভাবে ভাবতেছেন। বাট আমি আমার জায়গা থেকে সেটাও আমি ফুললি বলতে চাই না যে ইসলাম নিয়ে আমার কি চিন্তা, বিকজ অনেক চিন্তায় আসলে ইন জেনারেল আমি শেয়ার করতে চাইবো না। বাট আমি একটু বেসিক টাচ করতে পারি। বেসিক টাচের আমি জায়গাটা বিশেষ করে তোমরা জানো যে আমার যদি খুব কোর ইন্টারেস্টের দুইটা জায়গা বলো, মানে ধর্মবাদে, সেটা হইতেছে একটা হলো এডুকেশন আর একটা হলো এন্টারপ্রেনারশিপ। সো এখন মানুষের যেটা কোর ইন্টারেস্টের জায়গা, সে ওইটাকে ঘিরে মোস্টলি চিন্তা ভাবনা করে, এটাকে তাকে আন্দোলিত করে। বাট সমস্যার জায়গাটা কোথায়? সমস্যাটার জায়গাটা হলো আমরা যখন কোনো একটা কিছুকে মনে করি যে এটা করা দরকার, তখন আমি মনে করতেছি যে আমারটাই ঠিক আছে আর বাকিটা এর কিছুই হয়নি। এইটা হলো প্রবলেমেটিক। ফলে ইসলাম প্রতিষ্ঠার জন্য কি করা দরকার, আমি বলতে চাই এটার সিঙ্গেল কোনো অ্যান্সারই হয়তো সম্ভব না। প্রথমত আমি আগেই অপারগতা প্রকাশ করতেছি যে এটা অ্যান্সার দেওয়ার জন্য আমি কোয়ালিফাইডই না। বাট এইটুকু বলতে পারি যে সিঙ্গেল কোনো অ্যান্সার, জাস্ট তুমি একটা আইটেম বললা যে এইটা করা দরকার, আই থিঙ্ক এইটা একটা রং আইডিয়া। কারণ একটা বড় জিনিস যখন করতে হয় তখন একটা সিঙ্গেল আইডিয়া, একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি, একটা সিঙ্গেল প্রজেক্ট এই বড় যে আইডিয়াটাকে বাস্তবায়ন করে ফেলবে, এইটা আসলে ইমপ্র্যাকটিক্যাল। তো আমি তোমাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি, যে ধরো যে কোনো একটা কোম্পানি, যেমন ধরো আমরা যদি রকমারির কথা বলি, রকমারিতে প্রায় 17 না 18টা ডিপার্টমেন্ট আছে। এখন তুমি বললা যে রকমারির প্রতিষ্ঠার জন্য কি করা উচিত। এখন দেখো এই 18টা ডিপার্টমেন্ট 18 রকম কাজ করে, তাহলে আমি কি অ্যান্সার দিব? আচ্ছা, রকমারির বললাম যে প্রতিষ্ঠার জন্য বা রকমারির সফলতার জন্য একজন বলল রকমারির প্রোডাক্ট খুব সুন্দর হওয়া দরকার, অনেক প্রোডাক্ট ভ্যারাইটি থাকা দরকার। আচ্ছা, ধরো রকমারি প্রোডাক্ট ভ্যারাইটি ঠিক মতো আছে, বাট মার্কেটিং ঠিক মতো করতে পারে নাই, সার্ভিস ঠিক মতো দিতে পারেনি, তাহলে কি রকমারি প্রতিষ্ঠিত হয়ে যাবে? তারপর না ভাই না, সাথে তো সার্ভিস ভালো হওয়া লাগবে। আচ্ছা, সার্ভিস ভালোর সাথে আর কি হওয়া লাগবে? সাপ্লাই চেন প্রপার হওয়া লাগবে। সাপ্লাই চেন প্রপার হওয়ার সাথে কি হওয়া লাগবে? প্রাইস প্রপার হইতে হবে, দাম বেশি হলে মানুষ কিনবে না। আচ্ছা, আর কি লাগবে? ডেলিভারি ভালো হওয়া লাগবে। আর কি লাগবে? তোমার মার্কেটিং ব্র্যান্ডিং ঠিক হওয়া লাগবে, তাই না? আর কি লাগবে? এরকম দেখো। তারপর আমার সফটওয়্যার ঠিক হওয়া লাগবে, যে সফটওয়্যারই কাজ না করে তো তুমি অর্ডার কেমনে দিবা? খেয়াল করো, এই যে যতগুলো কথা বলা হইল, এই কথাগুলোর মধ্যে যদি তুমি জাস্ট আমাকে একটা আইটেম বলতে বলো, বা একটা কোনো আইটেমকে যদি মনে করতে চাও এইটাই হলো আসল আইডিয়া, তাহলে দেখো ওভারঅল পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। কারণ দেখো, এই প্রশ্ন আরো সহজভাবে তোমাকে বলি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাই বলো দেখি, হার্ট বেশি দামি নাকি ব্রেন বেশি দামি? চিন্তা করো দেখি, হার্ট বেশি দামি নাকি ব্রেন বেশি দামি? এই প্রশ্নটাই হইলো একটা ফিতনামূলক প্রশ্ন। এই প্রশ্নটাই সমস্যা। কারণ এই প্রশ্নটাই কেন সমস্যা? কারণ ধরো যে অনেক বিতর্ক টিতর্ক হয়ে আমরা নির্ধারণ করে দিলাম যে ভাই, কথার কথা ধরো যে হার্ট হলো বেশি দামি। তা হার্ট যদি বেশি দামি প্রমাণিত হয়ে যায়, তাহলে ব্রেনটা ফ্রাস্ট্রেটেড হবে, ব্রেনটা ভাবা শুরু করবে, ব্রেন হয়ে তো আমি জীবন ব্যর্থ হয়ে গেল, আমারও হার্ট হওয়া উচিত। তাহলে ব্রেন মেহনত করে হার্টে পরিণত হয়ে গেল। তাহলে তোমার বডির মধ্যে দুইটা হার্ট, ব্রেন নাই, তাহলে কি তোমার বডি চলবে? চলবে না। আবার মনে করো উল্টাটা হইলো যে তোমার ব্রেন জিতে গেল, তা হার্ট ফ্রাস্ট্রেটেড, হার্ট হয়ে জন্ম নিয়ে তো আমি হতাশ, আমার তো সফলতা আসলো না, সেও চেষ্টা মেহনত করে ব্রেন হয়ে গেল, বডিতে দুইটা ব্রেন, হার্ট নাই। তাহলে দেখো, এই প্রশ্নের সমাধান করতে যাওয়াটাই সমস্যা, এই প্রশ্নটাই সমস্যা যে ভাই হার্ট বেশি দামি না ব্রেন বেশি দামি। একইভাবে এখন যদি তুমি আসো আর বড় স্কেলে যাই, এখন কোম্পানির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট, এখন তুমি বললা যে ভাই কোন ডিপার্টমেন্ট সবচেয়ে দামি? এখন দেখো, এটাও কিন্তু একটা ফিতনামূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে যাওয়াটাই হলো ফিতনার মধ্যে পড়ে যাওয়া। কারণ এখন যদি আমি প্রমাণ করে দিই যে ভাই সফটওয়্যারই হলো আসল ডিপার্টমেন্ট, সফটওয়্যার না থাকলে ব্যবসা করবেন কি দিয়ে? এখন অন্য ডিপার্টমেন্ট বলো ঠিক আছে ভাই, তাহলে সফটওয়্যার বানায় বসে থাকেন, আমি কোনো প্রোডাক্ট এন্ট্রি করলাম না, প্রোডাক্ট সোর্সিং করলাম না, খালি সফটওয়্যার দিয়ে তুমি, খালি সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে প্রোডাক্ট নাই। অ্যান্ড সফটওয়্যার আছে, প্রোডাক্ট আছে, ডেলিভারির কোনো সিস্টেমই নাই, অর্ডার দেওয়ার কোনো সার্ভিসই নাই, তাহলে তুমি কেমনে ব্যবসা হবে? ফলে দেখো, এইখানে যদি তুমি ডিবেট করে জিতেও যাও যে ওই ডিপার্টমেন্ট সবচেয়ে দামি, তাহলে এটা জেতা হলো না, এটা হারা হলো। বিকজ তার ফলে যে কেওস তৈরি হবে, তার ফলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো আমাদের এই ইসলাম নিয়ে যে থিঙ্কিং, এখানে সিমিলার প্রবলেম।
এক একটা মানে গ্রুপ আছে, এক এক ধরনের মেহনত আছে। অ্যাবসোলুটলি ধরো একেবারে ধরো মৌলিক ইসলামের ধ্যান ধারণার বাইরে, একেবারে ধরো ভ্রান্ত কোনো গ্রুপ, সেটা আলোচনার বাইরে। বাট ইসলামের কোর বিলিফের সাথে সাংঘর্ষিক না, এবং কোর ধারণা মোটামুটিভাবে ধারণ করে, কিন্তু বিভিন্ন বিষয়ে যে ইখতিলাফ আছে, মত বিরোধ আছে, সেই ধরনের প্রচুর গ্রুপ আছে। এক একটা গ্রুপ এক একটা জিনিসকে ফোকাস করে কাজ করে, তাই না? কেউ হয়তো দাওয়াতের কাজ করতেছে, কেউ সংস্কারমূলক কাজ করতেছে, কেউ হয়তো তাজকিয়ার কাজ করতেছে, এই ধরনের অনেক রকম কাজকর্ম হইতেছে। এখন যদি কোয়েশ্চেন করি ভাই কোনটা আসল কাজ, আমি মনে করি এটা একটা ফিতনামূলক প্রশ্ন, যে কোনটা আসল কাজ। ভাই এটা একটা ডিপার্টমেন্টের মতো, এটা বডি অনেকগুলো অর্গানের মতো, অনেকগুলো জিনিস একসাথে হইলে দেন পুরো জিনিসটা কাজ করে। সো এই জায়গাটাতে এই জন্য আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করে গেছেন, সাহাবারা করে গেছেন, সেখানে তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট পাবা না, তাদের কাজের মধ্যে অনেক ভিন্নতা পাবা, তাই না? তাদের কাজের মধ্যে তুমি অনেক রকম ভিন্নতা পাবা। তো অনেক রকম ভিন্নতা যখন পাচ্ছ, ইভেন একটা যুদ্ধের ময়দানের কথা যদি চিন্তা করো, সেখানেও কিন্তু দেখো কাজের মধ্যে ভিন্নতা আছে। কেউ তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে, কেউ তীর ধনুক মারতেছে, কেউ পাহারায় আছে, কেউ হয়তো সাপ্লাই চেইন মানে মেনটেন করতেছে, কেউ আহতদেরকে সেবা দিচ্ছে। ফলে ওখানে যদি এখন তুমি ডিবেট লাগাই দাও কোনটা আসল দামি, তাহলে আমি বলবো যে এটা ভাই তুমি ফিতনা করতে চাইতেছো, কোনটা আসল দামি এই কথাটা বলার মাধ্যমে ফিতনা তৈরি করতে ফেলতে চাচ্ছ, বিকজ এই সবগুলা জিনিস যোগ হইলে আলটিমেট সাকসেসটা আসে। এই জন্য আমার প্রাথমিক দৃষ্টিভঙ্গি এটা, যে এখানে অনেকজন অনেকভাবে মেহনত করতেছে, অনেক রকম এদের মানে কি নাম বলে ফোকাস পয়েন্টগুলো আলাদা, কিন্তু এই মারামারির মধ্যে না যাওয়া যে ভাই ওরটা বেশি দামি না আমারটা বেশি দামি, ভাই তোমারটা বেশি দামি না ওরটা বেশি দামি, সেটা তুমি কত আউটপুট আনছো নাকি ও কত আউটপুট আনছে, আল্লাহ তাআলা এটা দিয়ে বিচার করবেন না। আল্লাহ তাআলা হয়তো বিচার করবেন আমাদের সিনসিয়ারিটি দেখে। কারণ তুমি অনেক বড় আউটপুট নিয়ে আসছো, তুমি দাওয়াত দিয়ে 1 লাখ লোককে মুসলমান বানায় ফেলাইছো, বাট তোমার মধ্যে হয়তো হালকা অহংকার ঢুকে গেছে, দেখো ভাই আমি কত বড় দায়ী, মেবি তোমার পুরো দাওয়াতের আমল নষ্ট হয়ে গেল। আর আরেকজন হয়তো দাওয়াত দিছে, এই একটা লোকও ইসলামের দিকে আসে নাই, বাট তার দাওয়াতের মধ্যে এত সিনসিয়ারিটি ছিল, আল্লাহ তাআলার কাছে হয়তো এটা কবুল হয়ে যেতে পারে। কাজে আল্লাহ তাআলা কারো আমাদের আউটপুটের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বিচার করেন ইনপুট দিয়ে, আউটপুট দিয়ে না। এটা দুনিয়ার বিচার না, এটা আখিরাতের বিচার। তো তাই যদি হয়, নূহ আলাইহিস সালাম কয়শো বছর দাওয়াত দিল, মাত্র 80 জন বা এরকম কাছাকাছি একটা নাম্বার ইসলামের দিকে আসছে। তো আমাদের সাধারণ একটা তাবলিগওয়ালা বলতে পারে ভাই আমি তো 1 বা 3 চিল্লার সফরেই তো আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে 80 জন দিনের পথে চলে আসছে, তাহলে কি ও নূহ আলাইহিস সালামের চেয়ে বড় দায়ী হয়ে গেছে? ডেফিনেটলি নো, বিকজ তুমি আউটপুট কি আনছো এটার উপর আল্লাহ তাআলার কোনো মুখাপেক্ষিতা নাই। রাদার তোমার ইনপুটটা সিনসিয়ারিটির সাথে ছিল কিনা, ইখলাসের সাথে ছিল কিনা, আল্লাহ তাআলার কাছে পছন্দীয় ছিল কিনা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে আমি সেই দিক থেকে মনে করি যে সিনসিয়ারিটির সাথে শরীয়তের হুকুম মেইনটেইন করার মাধ্যমে, বিদআত তৈরি না যে আমি নিজেই একটা নতুন ধারা তৈরি করে ফেললাম বা যেটা ইসলামের মধ্যে নাই এরকম কিছু চালু করে দিলাম, সেটা না। সেটা যদি না হয়, তাহলে ইসলামের মধ্যে থেকে তুমি সিনসিয়ারিটির সাথে যে কোনো কাজ যদি করো, হইতে পারে আল্লাহ তাআলার কাছে তোমার ছোট্ট কাজ অনেক বেশি দামি হয়ে যেতে পারে, বাট এটা মারামারির বিষয় না। আর তাহলে এখন আর আমি বলতে চেষ্টা করতে পারি যে ইসলামের ফান্ডামেন্টাল তো অনেকগুলা দিক, তার মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন কোন দিক নিয়ে কাজ করি, বাট আমি যেটুকু নিয়ে কাজ করি এটা বলার মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি না যে এইটাই হলো আসল কাজ, বাকি কাজগুলো নকল, মোটেও না। আবার লেট মি ক্লারিফাই, আমি যে এখানে কাজ করতেছি সেটার মানে এইটা বোঝাচ্ছি না যে এইটাই সবচেয়ে দামি কাজ, তাই আমি এটা করতেছি আর অন্য কাজগুলোর দাম নাই। রেদার আমি মনে করি আমার চেয়ে দামি কাজ বাকিরা করতেছে, হয়তো না অনেক ক্ষেত্রে, হুইচ ইজ ফ্যাক্ট, বাট আমি আল্লাহ তাআলা আমাকে যে লাইনে সক্ষমতা দিছে ওই লাইনে আমি টুকটাক চেষ্টা করতেছি। কি কি চেষ্টা করতেছি সেটা ডেফিনেটলি তো আমি অনলাইনে সেটা বলতে চাইবো না, বাট ইন জেনারেল তোমরা বাহ্যিকভাবে তো জানো আমি দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে টুকটাক জড়িত আছি, টুকটাক কিছু দাওয়াতি কাজ করা হয়, স্টুডেন্টদের মধ্যে যাওয়া হয়, কিছু দিনই কথাবার্তা আলোচনা করা হয়, বিশেষ করে আমার নিজের ঈমান যাতে বৃদ্ধি পায়, নিজের আমল যাতে সুন্দর হয়, সেটার টুকটাক প্রচেষ্টা আছে, যদিও এখনো আমল আরও অনেক সুন্দর হওয়া দরকার। বাট এর বাইরে ফান্ডামেন্টাল যে জায়গাটা আমি একটা ইম্পর্টেন্ট কাজের জায়গা মনে করি, সেটা শুধু ইসলাম হিসেবে বলবো না, অ্যাজ এ হোল মানে যে ওয়ার্ল্ড এজ এ কমিউনিটি বা আমরা বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে, সেটা হলো আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা। তো উদ্যোক্তার জায়গা থেকে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে দেখো যে যা কিছু মানে এই জিনিসটাকে এভাবে যদি বলি আমরা যে খেলাফত, তোমরা চিন্তা করে দেখো, এটা নিয়ে আমি আরেকটা কোথাও জানি একটু কথা বলছি যে খেলাফত নিয়ে যদি তুমি কথা বলো, তাহলে দেখো যে খেলাফতের মধ্যে কিন্তু এখন দুইটা পার্ট হয়ে গেছে, মানে আগেকার বিশ্ব আর বর্তমান বিশ্বের মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স তৈরি হয়েছে। দেখো আগেকার বিশ্বে রাষ্ট্র ছিল সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন,
বর্তমান বিশ্বে রাষ্ট্র তো পাওয়ারফুল আছেই, সাথে আরেকটা পাওয়ারফুল এন্টিটি তৈরি হয়েছে হুইচ ইজ কর্পোরেশন, মানে যে জায়ান্ট যে কোম্পানিগুলা। তুমি একটু চিন্তা করে দেখো তো, রাষ্ট্রের ভিতরে পাওয়ারফুল রাষ্ট্র বলতে আমরা চিনি আমেরিকা, ইংল্যান্ড, তাই না, এরকম ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো অনেক পাওয়ারফুল কান্ট্রি আমরা জানি। অন্য দিক থেকে চিন্তা করো, কর্পোরেশনস এর মধ্যে পাওয়ারফুল যারা, বড় বড় কোম্পানি যারা, ফর এক্সাম্পল ইউটিউব, ফেসবুক, গুগল, তাই না, আমরা এগুলোর নাম জানি, বা ইন্টেল, কোকাকোলা, এগুলোর নাম আমরা জানি, বা ডিজনি। এখন তুমি একটু চিন্তা করে দেখো, ক্ষমতা একটা সময় এরকম যে কর্পোরেশনস, গ্লোবাল কর্পোরেশনস পাওয়ারফুল করে, এই আইডিয়াটাই সমাজে একসময় ছিল না। তখন ক্ষমতা বলতে ছিল রাষ্ট্র। বর্তমানে রাষ্ট্রের বাইরে ক্ষমতার যে এন্টিটি তৈরি হয়েছে হুইচ ইজ কর্পোরেশনস। আমার প্রশ্ন হলো, এই কর্পোরেশনস গুলা কি ক্ষমতা হোল্ড করে কি না, করলে কেমন হোল্ড করে, রাষ্ট্রের চেয়ে কম না বেশি? তোমরা একটু চিন্তার গভীরে গেলে দেখবা যে নতুন যে এন্টিটিগুলো তৈরি হয়েছে তাদের ক্ষমতা, তাদের অনেকের ক্ষমতা রাষ্ট্রের চেয়ে অনেক বেশি। থিঙ্ক অ্যাবাউট ইউটিউব এবং ফেসবুক, জাস্ট এই দুইটা কোম্পানি, মানে ইউটিউব মানে গুগল, আর হচ্ছে ফেসবুক মানে ধরো মেটা। গুগল আর মেটা মিলে ডিসিশন নিল, ইসলামের পার্সপেক্টিভ থেকে যেহেতু অ্যান্সারটা দিচ্ছি, ইসলামের পার্সপেক্টিভ থেকে বলি যে ওরা, গুগল আর মেটা মিলে ডিসিশন নিল যে আমাদের প্ল্যাটফর্ম দুইটাতে আমরা ইসলামের কোনো কিছুকে অ্যালাউ করব না, ইসলামের কোনো কন্টেন্ট, ইসলামের কোনো অ্যাক্টিভিটি আমরা অ্যালাউ করব না। তাহলে ইসলামের এখন ধরো দাওয়াতি কাজের জায়গা থেকে যদি বলি, দাওয়াতি কাজ যা চলতেছে গ্লোবালি, যার একটা বড় পার্সেন্টেজ এখন অনলাইনে, তাহলে এবং ওরা এই ঘোষণা দেওয়ার পরে একদিনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারে, লিটারেলি দে ক্যান ইমপ্লিমেন্ট ইট উইদিন এ ডে। ইসলামিক সমস্ত কন্টেন্ট আমরা ব্যান করে দেবো আমাদের প্ল্যাটফর্ম থেকে, এবং ইসলাম রিলেটেড কোনো কমিউনিকেশন আমরা হইতে দিব না, কারণ এআই এখন যে পর্যায়ে গেছে, সো দে ক্যান ট্র্যাক এভরিথিং। তাইলে তুমি আমাকে বলো, পৃথিবীর কোনো রাষ্ট্র একদিনে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটাইতে পারবে কিনা, যেটা জাস্ট মেটা পারবে বা গুগল পারবে? তো মেটা বা গুগলের যে পাওয়ার, বাট এক্সাম্পল হিসেবে এই দুইটা কোম্পানি বললাম, নট নেসেসারিলি এই দুইটা কোম্পানির শুধু পাওয়ার, লট অফ কোম্পানিজ আর দেয়ার, মাইক্রোসফট আছে, টেসলা আছে, তাই না, মানে এক্স, এখন তো ওইরকম পাওয়ারফুল কোম্পানির কোনো অভাব নেই। এবং দেখো পৃথিবীর সবচেয়ে এখন বড় বড় যে প্রজেক্টগুলো, যেগুলো ম্যাসিভ প্রজেক্ট, সেগুলো রাষ্ট্র না। যেমন ধরো সারা পৃথিবীর যে ইন্টারনেট কানেকশন, যে ইন্টারনেট কানেক্টিভিটি, এটার মালিক কে? এটার মালিক কি আমেরিকা, ইউএসএ? নো। তো গ্লোবালি তুমি এমন কিছু জিনিস পাবা যেগুলো প্রজেক্ট হচ্ছে গ্লোবাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। যেমন ধরো ফর এক্সাম্পল গুগল ম্যাপ, সারা দুনিয়ার অলমোস্ট অ্যাক্সেসেবল প্রত্যেকটা রাস্তার ছবি উঠাই ফেলছে। সেটা কি কোনো রাষ্ট্র? এটা কোম্পানি। দেখো আজ থেকে 20 বছর আগে যদি কাউকে বলা হয়তো, ভাই সারাদিন তুমি কই যাও, কি করো, কি কথা বলো না বলো, এগুলো সব তথ্য সরকারের কাছে জমা দিতে হবে, আমরা কিন্তু বিদ্রোহ করে ফেলতাম, হ্যাঁ কেন আমি আমার তথ্য কেন সরকারকে দিব। বাট দেখো তুমি সাইদা তুমি এইসব তথ্য কি কোম্পানির হাতে তুলে দিচ্ছি না? কোম্পানি যেটা চাইতেওছে না, তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায়, আর কি ওই যে ছবিটি তুলে কি জানি করে না, চেক ইন দেয়, তুমি সাইদা তথ্য দিয়ে দিচ্ছ না কোম্পানিরে। তাহলে আমার তোমার পেটের সমস্ত কথা, থিঙ্কিং, আমাদের কমিউনিকেশন থিঙ্কিং না হলেও অ্যাটলিস্ট আমরা কি বলি, এখন তো ওরা আমাদের কথাও ট্র্যাক করে, তো সেইটা কোম্পানিগুলোর কাছে যাচ্ছে না। তো কোন রাষ্ট্রের কাছেই ডেটা আছে? সো চাইলে আরো লম্বা সময় ধরে এটা আমি আরো বুঝাইতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি যাদের বুঝতে যদি সমস্যা হয়, লাগলে আরো বলবো যে এইটা বোঝার একটা ইম্পর্টেন্ট প্যারাডাইম শিফট, যে আমাদের ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতে না, ক্ষমতা এখন অনেক চলে গেছে কোম্পানির হাতে। এবং তুমি যদি দুইটাকে করো, মানে যোগ বিয়োগ করে দেখো, ইভেন রাষ্ট্রের চেয়ে এখন কোম্পানির ক্ষমতা বেশি, এবং যত আরো দিন যাচ্ছে রাষ্ট্রের চেয়ে কোম্পানি আরো ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। ইভেন রাষ্ট্রের যে ক্ষমতা এখন, সেটাও কোম্পানিরা কাইন্ড অফ নিয়ন্ত্রণ করতেছে, সেটা ইভেন ইন ইউএসএ, বিকজ বড় বড় কোম্পানির মালিক যারা বিলিয়নার ট্রিলিয়নার, তারা ঠিক করে দিচ্ছে এমপি কে হবে, মন্ত্রী কে হবে, তাই না, বহুত রকম পলিসি তাদের ডিরেকশনে হচ্ছে। মানে রাষ্ট্রের যে ক্ষমতা, সেটারও পিছন থেকে তারা কন্ট্রোল করতেছে, তাদের নিজের যা ক্ষমতা আছে সেটা তো আছেই। ফলে এই জায়গাটায় আমাদের বোঝার মতো যে বিষয়টা, সেটা হলো যে রাষ্ট্রের ক্ষমতা দখল করাটা একটা কমপ্লেক্স প্রসেস, যেটা নট মাই কাপ অফ টি। পলিটিক্স খুবই হাই রিস্ক হাই গেইন একটা খেলা, রিস্কও বেশি, গেইনও অনেক বেশি। সো রিস্ক হচ্ছে তুমি একেবারে জেলে চলে যেতে পারো, পরের দিন আবার গেইন হইতে পারে যে তুমি গিয়ে আবার প্রধানমন্ত্রী আসনে বৈশা একদম পুরা জাতির উপর খবরদারি করতে পারো। ফলে এটা এক ধরনের গেম, এক ধরনের টাস্ক, যেটাও কিছু না কিছু মানুষের এটা কাপ অফ টি, কিছু না কিছু মানুষের এটা ন্যাচারাল হয়তো অ্যাবিলিটির বিষয়, যেটা আমার অ্যাবিলিটি বলে আমি মনে করি না, যেখানে আই এম নট ইন পলিটিক্স। বাট এর মানে কিন্তু অবশ্যই না যে আমি বলতেছি যে ভাই পলিটিক্স ভালো না, পলিটিক্স দরকার নাই, পলিটিক্সের ক্ষমতা নাই, অবশ্যই না, সেটা অনেক জরুরি বিষয়।
অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো সেটা যারা এটা নিয়ে কাজ করতে চায় তারা তাদের মতো হয়তো করবে, তারা এটা নিয়ে কথা বলবে। বাট আই এম নট ইন এ পজিশন ওটা নিয়ে কথা বলার জন্য। বাট আমি যেখানে আছি সেটা হচ্ছে অন্টারপ্রেনারশিপ। দ্যাট ইজ থ্রু মাই অন্টারপ্রেনারশিপ আমি কি করতেছি, আমি কোম্পানি ফর্ম করছি, রাইট? আমার উদ্ভাস আছে, রকমারি আছে, বা আমার সোশ্যাল উদ্যোগের মধ্যে অন্যরকম পাঠশালা আছে, বা এরকম অনেক কিছু আছে। সো আমার থিঙ্কিংটা এটা যে অন্টারপ্রেনারশিপ সেই তুলনায় লো রিস্ক লো গেইন খেলা। মানে এখানে অন্টারপ্রেনারশিপ হয় কি যে অনেক আস্তে 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 ক্ষমতা বিল্ড হয়, এবং এটা আবার মানে রাতারাতি চলে যায় এরকম না। এটা কাইন্ড অফ যদি তুমি বড় ধরনের ব্লান্ডার না করে এটা ক্রমাগত এটা মোর অ্যান্ড মোর পাওয়ারফুল হতে থাকে। বাট পলিটিক্সের ক্ষেত্রে ধরো আজকে তুমি রাজা, কালকে প্রজা, কালকে রাজা আজকে প্রজা, এরকম হওয়ার চান্সটা অনেক বেশি। তো থ্রু অন্টারপ্রেনারশিপ আমার কাছে মনে হয় যে অনেক বড় খেদমত করার জায়গা ইসলামের জায়গা থেকে আছে। তো আমি এই আজকে জাস্ট একটা ক্লু দিলাম, প্রয়োজনে আমি দু একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, তুমি ধরো মনে করতেছো যে কারিকুলাম সিলেবাস নিয়ে অনেক প্রবলেম, তো ভাই কারিকুলাম সিলেবাসের মধ্যে এই প্রবলেমেটিক জিনিস সলভ করা দরকার। এখন এটার পলিটিক্যাল প্রসেস হচ্ছে যে তাহলে তুমি সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, তুমি এনসিটিভিতে দখল নেওয়ার চেষ্টা করো, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যারা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করো, লাগলে আন্দোলন ভাঙচুর কইরা টুইরা তুমি বললা যে ভাই কারিকুলাম এটা চাই। এটা একটা প্রসেস। আমি কিন্তু এটাকে বলতেছি না যে এটা দরকার নাই বা এটা করার লাগবে না, এটা এটা একটা দিক। বাট আরেকটা দিক হচ্ছে, ওয়েল কারিকুলামে যদি প্রবলেম থাকে তাহলে তুমি অল্টারনেটিভ তুমি তোমার মতো ডিজাইন করো যেটা সরকারের উপর তোমার ডিপেন্ডেন্সি নাই। ফর এক্সাম্পল, কারিকুলামে যা কিছু মনে করতেছো তুমি প্রবলেম, তুমি ওই প্রবলেমগুলোকে সলভ করে করে তো লাগলে অনলাইনে ভিডিও বানায় বানায় ছেড়ে দাও। লাগলে যে প্যারেন্টসরা ইন্টারেস্টেড হয় তারা ওইটাকে দেখা নিয়ে যে ভুল তার বাচ্চা শিখতে পারে সেটা সে তার বাচ্চাকে কারেক্ট করে দিল। নাম্বার 2, তুমি সুন্দর সুন্দর স্কুল বানাও। তোমার স্কুল যদি এত সুন্দর হয় লোকজন দরকার হলে ওই সরকারি স্কুল ছেড়ে তোমার স্কুলে এসে পড়তে পারে। তুমি ইভেন মেইন স্ট্রিম স্কুলের বাইরে মক্তব প্রোগ্রাম চালু করতে পারো, অর্গানাইজ মক্তব প্রোগ্রাম, আফটার স্কুল প্রোগ্রাম চালু করতে পারো, যেখানে গিয়ে তার ওই কারিকুলামের কারণে যদি কোনো ক্ষতিকর আইডিয়া তার মধ্যে ঢুকে যায় সেটার কারেকশনে তুমি সেই ধরনের জিনিস করতে পারো। ফলে এগুলো হচ্ছে অন্টারপ্রেনোরিয়াল সলিউশন। ফলে অন্টারপ্রেনোরিয়াল সলিউশন যদি তুমি চিন্তা করো, এই ধরনের কিন্তু হাজার হাজার সলিউশন আনা সম্ভব, এবং এখানে শুধু একজন না হাজার হাজার লোকের কাজ করার স্কোপ আছে। এটা আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল হিসেবে দেখাতে চাইলাম। ফলে এটা হলো কর্পোরেশনসের দিক থেকে যে এস্টাবলিশমেন্ট, আমি সেই আইডিয়ার কথা বললাম, এবং আমি ইন্টারেস্টেড ওই জায়গাতে, সেটা রাষ্ট্রের স্বার্থে বলো, ধর্মের স্বার্থে বলো, তোমার পৃথিবীর স্বার্থে বলো। বিকজ মোরলেস ভালো তো ভালো, হ্যাঁ কিছু নৈতিক জায়গায় ডেফিনেশনের বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো ওয়েস্টের সাথে আমাদের সংঘাত আছে, বাট ইন জেনারেল তুমি মানুষের জন্য ভালো কিছু করতে চাইলা, তো অনেক ক্ষেত্রে হয়তো সেগুলো ডিবেটের বিষয়ও না, তাই না? সো সেই সব জায়গা থেকে আমি এটা মনে করি যে ইসলাম প্রতিষ্ঠা এটা কোনো ছোট টপিক না, এটা অনেক বড় টপিক। এখানে সংকীর্ণ আইডিয়া থেকে বের হয়ে আসা উচিত যে ভাই আমি যা ভাবছি আর আমি যা করি এটাই খালি কাজ, বাকি সব কাজ বাতিল, বা এই কাজের কোন কাজ বেশি দামি প্রশ্ন করাটাই একটা ফিতনা। অ্যাটলিস্ট এখান থেকে বের হয়ে আসো, তুমি তোমার লিমিটেড সামর্থ্যের মধ্যে থেকে উইথ ইখলাস সিনসিয়ারিটির সাথে তুমি অ্যাটলিস্ট কিছু করার উদ্যোগটা নাও। সো উদ্যোগ মানেই কিন্তু মানে ব্যবসায়িক উদ্যোগ নেসেসারি না, ছোট্ট সামাজিক উদ্যোগ হইতে পারে। যেমন ধরো তুমি যদি মনে করো কারিকুলামে ভুল জিনিস শিখাইছে, তুমি জাস্ট তোমার ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাচ্চা যারা ওই কারিকুলামের ভুল শিকার হয়েছে, তুমি জাস্ট তাদেরকে নিয়ে একটা ছোট্ট গ্যাদারিং করেও যদি তুমি ওদেরকে এই জিনিস কারেক্ট করো, সেটাও তো একটা উদ্যোগ। তুমি তোমার দেন আরো কিছু ফ্রেন্ডকে তুমি উৎসাহিত করলা যে ভাই তোমরাও এরকম উদ্যোগ নাও, তাই না? এটা একটা সামাজিক উদ্যোগ। বাট দিস থিংস আর পাওয়ারফুল যদি তুমি আস্তে 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 এটাকে আবার মানুষের মধ্যে প্রপাগেট করার একটা বুদ্ধি বের করো। তো আমি এই জায়গাটা বলতে চাইছি যে এইটা আমার ইন্টারেস্টের জায়গা। থ্রু অন্টারপ্রেনারশিপ অ্যান্ড এই যে উদ্যোগ গ্রহণ, সেটা ফর প্রফিট হইতে পারে, নন প্রফিট হইতে পারে, লার্জ কর্পোরেশনের আইডিয়া হইতে পারে, ছোট্ট একটা সামাজিক উদ্যোগ হইতে পারে, এর মাধ্যমে প্রচুর কাজ করা সম্ভব, যেটা আমরা ইসলামের জন্য যে খেদমত। অ্যাকচুয়ালি দেখো, আমি তুমি কি করব ইসলামের জন্য, এটা আমার তোমার আসলে এটা টেনশনের বিষয় না, কারণ এটা আল্লাহ তাআলার জিম্মায়। ইসলাম বিজয়ী হবে কেমনে হবে ভাই, এটা আল্লাহ তাআলার ফয়সালা। তাহলে আমার তোমার টেনশনের বিষয় এটা না যে আমি কি কইরা একেবারে ইসলামকে বিজয় করে দেব। আমার তোমার টেনশনের বিষয় যে আমার তোমার যে মেহনতটুকু, যে এফোর্টটুকু, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে কিনা। এইটা হলো তোমার আমার টেনশনের বিষয়। তুমি ওইটা নিয়ে টেনশন করো যে আমি যেটুকু এফোর্ট দিলাম এটুকু ইখলাসের সাথে হইলো কিনা, এটা আল্লাহ তাআলা পছন্দনীয় হইলো কিনা। দেন এটা কত বড় হইলো বা এটা দিয়ে একেবারে বিশ্বজয় হয়ে যাবে কিনা,
সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি জিনিস। হ্যাঁ, ডেফিনেটলি তুমি তো পরবর্তীতে ট্রাই করবে ইখলাসের সাথে যে কাজটা করতেছি এটার ইম্প্যাক্ট যাতে আরও বড় হয় সেই চেষ্টা তোমার থাকবে। কিন্তু প্রাইমারিলি যদি মনে করো ইখলাস নাই, এটার মধ্যে আমার সিনসিয়ারিটি নাই, আমার নিয়তের মধ্যে গড়বড় রয়ে গেছে, তাহলে তুমি কত বড় বড় অ্যাচিভমেন্ট করলা আর কি কি করলা তাতে কিছু আসে যায় না।